প্রিয় ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট 2026 ক্লাস 10 ভূগোল বিষয়টিকে টার্গেট রেখে ভূগোল বিষয়ের একটি প্রশ্নপত্র নিয়ে তোমাদের সাথে আমরা আলোচনা করছি। এই প্রশ্নপত্র থেকে প্রতিটি প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসার মতো এবং প্রত্যেকটি প্রশ্ন এতটাই গুরুত্বপূর্ণ যা তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট 2026 ভূগোল পরীক্ষায় আসতে চলেছে। তাই সময় নষ্ট না করে অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যেহেতু উত্তরসহ আলোচনা করছি তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হচ্ছে না। আমাদের এই চ্যানেল থেকেই এই ভিডিওটি থেকেই তোমরা প্র্যাকটিস করতে পারবে। তাই প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। আর তোমরা যারা ভূগোল পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাইছো তো অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো। তো চলো প্রথম প্রশ্ন দেখো কীরকম টাইপের প্রশ্ন তোমাদের আসতে চলেছে। দেখো, বিভাগ ক, সঠিক উত্তরটি নির্বাচন করো। তোমাদের এরকম টাইপের কিন্তু প্রশ্ন আসবে। আগে প্রশ্নগুলো তোমরা দেখো, তারপর উত্তর কিন্তু আমি বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন দেখো, মরুভূমি ও মরুপ্রায় অঞ্চলে ভূমিরূপ পরিবর্তনকারী প্রধান বহির্জাত শক্তি হলো ড্যাশ। মরুভূমি আর মরুপ্রায় অঞ্চলে ভূমিরূপ পরিবর্তনকারী প্রধান বহির্জাত শক্তি কোনটি? দেখো, চারটে অপশান কিন্তু রয়েছে। উত্তর হয়ে যাবে, যেহেতু মরুভূমি তাই বালি মরুভূমি এলাকা, তাই এটা হচ্ছে বায়ুর কাজ সবথেকে বেশি, তাহলে উত্তর হবে বায়ু। ঠিক আছে। নেক্সট, ক্যানিয়ন আকৃতি হওয়ার প্রধান কারণ কি? চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ। ক্যানিয়ন আকৃতি হওয়ার প্রধান কারণ হচ্ছে নদীর নিম্নক্ষয়। নেক্সট চলে আসবো 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন দেখো, পর্বত আরোহণে সমস্যার সৃষ্টি হয় কিসের উপস্থিতিতে? উত্তর হবে ক্রেভাসের উপস্থিতিতে পর্বত আরোহণের সমস্যার সৃষ্টি হয়। নেক্সট 4 নম্বর প্রশ্ন, বায়ু ও জলধারার মিলিত কার্যের নাম কি? খুব ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটি। বায়ু ও জলধারার মিলিত ক্ষয়কার্যের নাম হলো মিলিত কার্যের নাম হলো এবং যার ফলে ভূমিরূপ সৃষ্টি হয়, একটি উদাহরণ হচ্ছে ওয়াদি। মনে রাখবে, বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপ হচ্ছে ওয়াদি। নেক্সট প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, অন্ধ্রপ্রদেশের পূর্ব দিকে অবস্থিত কোন? দেখো, এখানের মধ্যে কোনটা হবে? অন্ধ্রপ্রদেশের পূর্ব দিকে অবস্থিত, তো অবশ্যই বঙ্গোপসাগর অন্ধ্রপ্রদেশের পূর্ব দিকে অবস্থিত। নেক্সট, পশ্চিম উপকূলে স্বাভাবিক প্রত্যাশয়যুক্ত বন্দরের সংখ্যা বেশি হওয়ার কারণ কি? পশ্চিম উপকূলে স্বাভাবিক প্রত্যাশয়যুক্ত বন্দরের সংখ্যা বেশি হওয়ার কারণ হলো ভগ্ন উপকূল, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, উত্তর ভারতের নদ নদী নিত্যবহ হওয়ার কারণ কি? দেখো, নিত্যবহ মানে কি? বরফ গলা জলে পুষ্ট, এবং নদীগুলি নিত্যবহ তখনই হবে যেগুলো জল সাপ্লাই দেবে, তো বরফ গলা জলে পুষ্ট, অর্থাৎ অপশন নাম্বার গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নদীগুলি বরফ গলা জল ও বৃষ্টির জলে পুষ্ট, দুটোতেই। এই কারণে নদীগুলি সারা জীবন শুকায় না, নিত্যবহ। নেক্সট প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, একটি পর্ণমোচী বৃক্ষের উদাহরণ দেখো। পর্ণমোচী মানে পাতা ঝরে যাওয়া গাছ, উত্তর হয়ে যাবে তুঁত গাছ, পর্ণমোচী বৃক্ষের একটি উদাহরণ। নেক্সট প্রশ্ন বিভাগ ক, দেখো এরভাবে তোমাদের সত্য মিথ্যা কিন্তু আসতে চলেছে। প্রথম প্রশ্ন দেখো, নদীর মোহনায় জোয়ার ভাটার প্রকোপ বদ্বীপ সৃষ্টির সহায়ক। তাহলে এটা কি সত্যি? নদীর মোহনায় জোয়ার ভাটার প্রকোপ বদ্বীপ সৃষ্টির সহায়ক, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। নেক্সট প্রশ্ন, একটি প্রাণীজ কাঁচামাল ভিত্তিক শিল্প হচ্ছে মাংস প্রক্রিয়াকরণ শিল্প, এটা কিন্তু একেবারেই সঠিক। নেক্সট, শূন্যস্থান পূরণ করো। ইয়ারদাং সৃষ্টির ক্ষেত্রে কঠিন এবং কোমল শিলাস্তর পরস্পরের সঙ্গে ড্যাশভাবে অবস্থান করে, উত্তর হবে সমান্তরালভাবে কিন্তু অবস্থান করে। নেক্সট, হিমশিরিতে ড্যাশ হ্রদ সৃষ্টি হয়, উত্তর হবে ধাপযুক্ত স্টেপড হ্রদ সৃষ্টি হয় হিমশিরিতে। এবার দেখো, তোমাদের স্তম্ভ মেলাও কিন্তু আছে। প্রথম শুনো, গারা, এটা হচ্ছে বায়ুর অবঘর্ষ প্রক্রিয়া। গ্রাভরেখা সে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি। তারপর দেখো বিশাখাপত্তনম, এটা একটা স্বাভাবিক প্রত্যাশয়যুক্ত বন্দর। তো দেখে নাও তোমরা, এরভাবে স্তম্ভ মেলানো আসবে। 2-1 কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন দেখো, ভাগীরথী হুগলি নদীর সক্রিয় বদ্বীপ অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ প্রধানত কী প্রকৃতির হয়? দেখো, ভাগীরথী হুগলি নদীর যে সক্রিয় বদ্বীপ অঞ্চল, স্বাভাবিক উদ্ভিদগুলো এখানে ম্যানগ্রোভ বা জোয়ার ভাটা সহিষ্ণু উদ্ভিদ হয়। নেক্সট বিভাগ গ, সংক্ষেপে উত্তর দাও। দেখো, হিমরেখার উচ্চতা কোন কোন বিষয় দ্বারা নিয়ন্ত্রিত? উত্তর হবে হিমরেখার উচ্চতা প্রধানত নিয়ন্ত্রিত হয়। দেখো, হিমরেখার উচ্চতা নিয়ন্ত্রিত হয় কোন কোন বিষয় দ্বারা? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। দেখো, উত্তর হবে অক্ষাংশ, তাপমাত্রা, বৃষ্টিপাতের পরিমাণ, পর্বতের ঢাল ও দিক, উষ্ণতা, উচ্চতা, বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ, এতগুলো কিছুর উপর নির্ভর করে হিমরেখার উচ্চতা কিন্তু নিয়ন্ত্রিত হয়। মনে রাখবে, অক্ষাংশ, তাপমাত্রা, বৃষ্টিপাতের পরিমাণ, পর্বতের ঢাল ও দিক,
উষ্ণতা, উচ্চতা, বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ। পরের প্রশ্ন, মরু ও মরুপ্রায় অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের প্রাধান্য দুটি শর্ত উল্লেখ করো। মরু এবং মরুপ্রায় অঞ্চলে অর্থাৎ মরুভূমি অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের প্রাধান্য কেন থাকে? প্রথমত 1 নম্বর বৃষ্টিপাতের অভাব। দেখো মরুভূমি অঞ্চলে বৃষ্টিপাত হয় না, বৃষ্টিপাতের অভাব হয় বললেই চলে। শুষ্ক জলবায়ু দেখা যায়, উদ্ভিদের স্বল্পতা এবং আলগা বালুকাময় মাটি দেখা যায়। আর এই কারণে কি হয়, মরু ও মরুপ্রায় অঞ্চলে বায়ু ক্ষয়কার্য প্রাধান্য লাভ করে। নেক্সট, ঝুম চাষ কীভাবে মৃত্তিকা ক্ষয়কে ত্বরান্বিত করে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। দেখো ঝুম চাষ বা স্থানান্তর কৃষি পাহাড়ি ঢালে বনভূমি কেটে আর পুড়িয়ে মাটি আলগা করে চাষাবাদের ফলে মৃত্তিকা ক্ষয় তীব্রভাবে বৃদ্ধি করে। আর এতে মাটির উপরিভাগের আবরণ সরে যায়, ফলে বৃষ্টির জল সরাসরি মাটি ধুয়ে নিয়ে যায় এবং পুষ্টি উপাদান হ্রাস পায়। এভাবেই ঝুম চাষ কী করে, মৃত্তিকা অর্থাৎ মাটির ক্ষয়কে আরও বেশি তাড়াতাড়ি করে দেয়। পরের প্রশ্ন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট ধারণযোগ্য উন্নয়ন বলতে কী বোঝো? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উত্তর দেখো, বর্তমান প্রজন্মের প্রয়োজন মিটিয়ে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা বা প্রয়োজন মেটানোর ক্ষমতা নষ্ট না করে যে উন্নয়ন করা হয় তাকেই ধারণযোগ্য উন্নয়ন বলে। খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে মনে রাখবে। কি বললাম? বর্তমান প্রজন্মের চাহিদা মিটিয়ে বা প্রয়োজন মিটিয়ে ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটানোর ক্ষমতা নষ্ট না করে যে উন্নয়ন করা হয় তাকে কিন্তু ধারণযোগ্য উন্নয়ন বলে। পরের প্রশ্ন, সংক্ষেপে ব্যাখ্যা করো বিভাগ গ। দেখো নদী উপত্যকা আর হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখো। দেখো নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য। প্রথমে দেখো 1 নম্বর, উপত্যকার আকৃতিজনিত পার্থক্য। কীরকমভাবে লিখবে? যেমন আছে দেখো, উপত্যকার আকৃতি পয়েন্ট করবে। এবার দেখো নদী উপত্যকার আকৃতি ইংরেজি অক্ষর দয় দ এর মতো, কিন্তু হিমবাহ উপত্যকার আকৃতি এটা মনে রাখবে ক্ষয়মূর্ধন্যের মতো হয়। এটা কয়রসিটা তোমরা বাদ দেবে। তাহলে উপত্যকার আকৃতিজনিত পার্থক্য। 2 নম্বর, নদী উপত্যকা এবং হিমবাহ উপত্যকা প্রকৃতি। দেখো নদী উপত্যকা কি হয়, আঁকা বাঁকা ও অমসৃণ প্রকৃতির হয়, আর হিমবাহ উপত্যকা সোজা এবং মসৃণ প্রকৃতির হয়। এবার দৈর্ঘ্য, নদী উপত্যকার দৈর্ঘ্য খুব বেশি হয়, হিমবাহ উপত্যকার দৈর্ঘ্যটা খুবই কম হয়। সিম্পল ব্যাপার। অবস্থান, তুষার ঢাকা অঞ্চল ছাড়া পৃথিবীর প্রায় সর্বত্রই নদী উপত্যকা বিস্তার লাভ করে। আর হিমবাহ উপত্যকা কী করে, সুউচ্চ পর্বত ও মেরু অঞ্চলের মধ্য দিয়ে শুধু সীমাবদ্ধ থাকে। নেক্সট প্রশ্ন 4.2, ভৌমজলের অতিরিক্ত ব্যবহার মানুষের জীবনে বিপর্যয় ডেকে এনেছে, যুক্তিসহ ব্যাখ্যা করো। দেখো ভৌমজল যে অতিরিক্ত ব্যবহার, ভৌমজল মানে মাটির নিচের জল, মানুষের জীবনে অতিরিক্ত বিপর্যয় সৃষ্টি করেছে, তো যুক্তিসহ ব্যাখ্যা করতে বলছে। প্রথমে দেখো ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের ফলে কী হয়, ভূগর্ভস্থ জলের স্তর ক্রমশ নিচে নেমে যায়, পানীয় জলের সংকট দেখা যায়, খাবার জল পাওয়া যায় না, মাটির ধস, ভূমি অবনমন ঘটে, কৃষিকাজে জলের অভাব দেখা যায়। আর এর ফলেই মানুষের জীবন এবং পরিবেশে গুরুতর সমস্যার কিন্তু সৃষ্টি হয়। এরপর দেখো বিভাগ ওয়া, নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দিতে বলেছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তন কিভাবে সুন্দরবনকে প্রভাবিত করেছে। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে কি হচ্ছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। 2 নম্বর, উপকূলীয় ভূমি প্লাবিত হচ্ছে। 3 নম্বর, লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, ম্যানগ্রোভ বন ধ্বংস হচ্ছে, ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের প্রকোপ বাড়ছে। তো এই কারণগুলো কিন্তু ঘটছে। পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তন কিভাবে সুন্দরবনকে প্রভাবিত করছে, তো এগুলো জাস্ট তোমাদেরকে আমি পয়েন্ট দিলাম। তোমরা তোমাদের যে বই আছে সহায়িকা আছে, সেই সহায়িকা থেকে এই কোশ্চেনটা কিন্তু করবে, খুব ভালো করে সহায়িকাতে দেওয়া আছে। উদাহরণ দেখো, আয়লা এবং আম্পা ঘূর্ণিঝড় যা সুন্দরবনে ব্যাপক কিন্তু ক্ষতি করেছে, এটা লিখলেও হবে, তবে এর থেকে একটু বড় লেখাই ভালো হবে। ঠিক আছে, তাহলে এটা চলে আসবো, পয়েন্টগুলো তোমরা একটু গুছিয়ে লিখে দিতে পারলেই হবে যে পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে কী হচ্ছে, সুন্দরবন কীভাবে প্রভাবিত হচ্ছে। তার কারণ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, উপকূলীয় ভূমিগুলো প্লাবিত হয়ে যাচ্ছে, বন্যা হয়ে যাচ্ছে, লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, ম্যানগ্রোভ বন ধ্বংস হয়ে যাচ্ছে, ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের প্রকোপ বাড়ছে, এগুলো কিন্তু প্রভাব। নেক্সট, ভারতের জলবায়ুর ওপর মৌসুমি বায়ুর প্রভাব। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মার্ক করে দাও প্রশ্নটা। আর এটা অবশ্যই তোমরা দেখো, তা আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। দেখো এই উত্তরটা ভালো করে বলেছি, তো শুনো। ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব লেখো। দেখো ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে ভারতকে মৌসুমি জলবায়ুর দেশ বলা হয়। মৌসুমি বায়ুর প্রধান প্রভাবগুলি হলো 1 নম্বর হচ্ছে বৃষ্টিপাত।
ভারতে মোট বৃষ্টিপাতের প্রায় 90% মৌসুমী বায়ুর প্রভাবে হয়ে থাকে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে মেঘালয়ের মৌসিনরামে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত হয়। আবার উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে করমণ্ডল উপকূলে শীতকালে কিন্তু বৃষ্টিপাত ঘটে। তাহলে এটা কিন্তু ভালো করে লক্ষ্য করো যে বৃষ্টিপাত একটা কিন্তু তোমরা পয়েন্ট করবে। 2 নম্বর মৌসুমী বায়ুর প্রভাব কি? ঋতুচক্রের সৃষ্টি। দেখো মৌসুমী বায়ুর আগমন এবং প্রত্যাবর্তনের ফলে ভারতের 4টি ঋতু চক্রাকারে আবর্তিত হয়, যথা গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত। তাহলে ঋতুচক্রের সৃষ্টি মৌসুমী বায়ুর প্রভাব। মৌসুমী বায়ুর 3 নম্বর প্রভাব হচ্ছে আর্দ্র গ্রীষ্মকাল এবং শুষ্ক শীতকাল। দেখো গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টি হয় এবং আবহাওয়া কিন্তু আর্দ্র থাকে। কিন্তু শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু শুষ্ক হওয়ায় অধিকাংশ স্থানে বৃষ্টিপাত হয় না। তাই ভারতে আর্দ্র গ্রীষ্মকাল এবং শুষ্ক শীতকাল কিন্তু লক্ষ্য করা যায়। এটাও একটা পয়েন্ট কিন্তু হবে। এর পরের পয়েন্ট দেখো 4 নম্বর উষ্ণতার উপর প্রভাব। ভারতে মৌসুমী বায়ুর আরেকটি প্রভাব হলো উষ্ণতার উপর প্রভাব। গ্রীষ্মকালে প্রচণ্ড উষ্ণতার হাত থেকে মৌসুমী বায়ু মানুষকে কিছুটা রক্ষা করে। মৌসুমী বায়ু আগমনের ফলে বৃষ্টিপাত শুরু হলে তাপমাত্রা কমে যায়। আবার শরৎকালে আকাশ মেঘমুক্ত থাকলে উষ্ণতা কিছুটা বাড়ে এবং শীতকালে শীতের প্রকোপ কিন্তু বৃদ্ধি পায়। পরের পয়েন্ট প্রাকৃতিক দুর্যোগ। ভারতীয় মৌসুমী জলবায়ুর আরও একটি গুরুত্বপূর্ণ যে কারণ হলো প্রাকৃতিক দুর্যোগ। দেখো প্রভাব কি? প্রাকৃতিক দুর্যোগ কীরকম? মৌসুমী বায়ু অনেক সময় অনিয়মিত হয়, আর অনিয়মিত হওয়ার কারণে কি হয়? প্রাকৃতিক দুর্যোগগুলো হতে পারে। আবার যেমন অতিবৃষ্টির কারণে বন্যা হয়, আবার দেরিতে আগমনের ফলে খরাও দেখা যায়। 6 নম্বর পয়েন্ট দেখো ঘূর্ণিঝড়ের সৃষ্টি। মৌসুমী বায়ুর আরও একটি প্রভাব হলো দেখো শরৎকালে প্রত্যাবর্তনকারী যে মৌসুমী বায়ু, এর সঙ্গে সমুদ্রের আর্দ্র বায়ুর সংঘর্ষে আরব সাগর আর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কিন্তু সৃষ্টি হয়, আর এর ফলে উপকূলীয় অঞ্চলে প্রবল ঝড় আর বৃষ্টিপাত কিন্তু ঘটে থাকে। 7 নম্বর পয়েন্ট দেখো বৃষ্টিপাতের অসম বন্টন। দেখো ভারতে উত্তর পূর্ব ভারত, দক্ষিণ পশ্চিম উপকূল এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ প্রচুর বৃষ্টিপাত হয়, কিন্তু রাজস্থান মরুভূমি ও পশ্চিমঘাটের বৃষ্টিছায়া অঞ্চলে বৃষ্টিপাত অনেক কম হয়। তাই ভারতের বৃষ্টিপাতের অসম বন্টনের জন্যও কিন্তু মৌসুমী বায়ু অনেকাংশেই দায়ী। আমরা 7টা পয়েন্ট এবং উপসংহার দিলাম। কেন? তোমাদের এগুলোর মধ্যে যেগুলো মনে থাকবে সেগুলো লিখবে। মিনিমাম 5 থেকে 6টা পয়েন্ট লিখলেই যথেষ্ট। এবার দেখো উপসংহার দেখো পরিশেষে কোথায় বলা যায় বা অতএব কোথায় বলা যায় যে ভারতের ঋতু, বৃষ্টিপাত, তাপমাত্রা, প্রাকৃতিক দুর্যোগের উপর মৌসুমী বায়ুর গভীর প্রভাব কিন্তু রয়েছে। তো তোমরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তোমাদের খুবই গুরুত্বপূর্ণ ছিল প্রশ্নগুলি, তাই তোমরা অবশ্যই প্রত্যেকটি প্রশ্ন ভালো করে লিখে প্র্যাকটিস করে নাও। তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এর পরবর্তীতে আমরা অন্যান্য সাবজেক্টগুলি নিয়ে, অন্যান্য বিষয়গুলি নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি। এর জন্য চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতে পারো। তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এই শুভকামনা জানাই। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।